আমাদের মধ্যে অনেকেই ডেট ইনভেস্টমেন্ট করি একটাই কারণে, স্টক মার্কেটের ওঠানামা থেকে পোর্টফোলিওকে বাঁচানোর জন্য। কারণ একটা বিশ্বাস আমাদের মাথায় বসে গেছে, ইকুইটি রিস্কই ডেট সেফ। আর তাই আমরা ভাবি এটা সেফ বাকেট, এখানে টাকা রাখলে কোনো চিন্তা নেই। কিন্তু এই ঘটনাগুলো মনে করুন, সেপ্টেম্বর 2018-তে IL&FS-এর প্রায় 19,000 কোটি টাকার ডেট ডিফল্ট। 2019-তে HDFL-এর ইন্টারেস্ট পেমেন্ট বন্ধ। 2020-তে ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের 6টি ডেট ফান্ড বন্ধ। ইনভেস্টর টাকা তুলতে পারেনি। তাহলে প্রশ্নটা খুব সিম্পল, ডেট ফান্ডে টাকা আসলে কতটা সেফ? আরেকটা বিষয় আমরা সকলেই জানি যে ইনভেস্টমেন্টে কম রিস্ক নিলে রিটার্নের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু ভালো রিটার্ন পেতে হলে একটু বেশি রিস্ক নিতেই হয়। আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝবো যে ডেট ফান্ডে ইনভেস্ট করলে আমরা আসলে কোন কোন ধরনের রিস্ক নিয়ে থাকি। চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ধরুন আপনি কলকাতায় একটা ফ্ল্যাট কিনছেন, দাম 1,50,00,000। আপনার কাছে আছে 40 লাখ, বাকি টাকা ব্যাংক থেকে লোন নিলেন। এখন আপনার দিক থেকে দেখলে এটা লোন, কিন্তু ব্যাংকের দিক থেকে দেখলে আগামী 20 বছর ধরে আপনি যে EMI দেবেন ওটাই ব্যাংকের ইনকাম। মানে ব্যাংক আপনার কাছ থেকে একটা ফিক্সড রিটার্ন আশা করছে, কিন্তু ব্যাংকে রিস্ক ছাড়াই এই রিটার্ন পাচ্ছে না। ব্যাংকের সামনে 3টি প্রবলেম আসতে পারে। কোনো কারণে আপনার হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে, আপনি হয়তো সময় মতো রিপেমেন্ট করলেন না। আবার সেন্ট্রাল ব্যাংক RBI ইন্টারেস্ট রেট পরিবর্তন করলে লোনের ভ্যালু বদলে যেতে পারে। এমনকি সমস্ত EMI দিতে না পারলে হতে পারে ডিফল্ট রিস্ক। অর্থাৎ ব্যাংক যখন লোন দেয় তখন রিটার্নের জন্য রিস্ক নেয়। এখন ভাবুন, কর্পোরেট কোম্পানিরাও যখন বড় প্রজেক্ট করে তখন তাদেরও টাকা লাগে। তারা যদি ডেটের মাধ্যমে টাকা তুলতে চায় তাহলে তাদের পাশে দুটো রাস্তা আছে, হয় ব্যাংক থেকে অথবা ইনভেস্টরের কাছ থেকে। যদি ইনভেস্টরের কাছ থেকে নেয় তখন তারা ইস্যু করে বন্ড। বন্ড মানে ইনভেস্টর টাকা দিল, কোম্পানি ইন্টারেস্ট দিল, শেষে প্রিন্সিপাল ফেরত দিল। এখন আসল কথা, ডেট ফান্ড কি করে? ডেট ফান্ড এই ধরনের বন্ডে ইনভেস্ট করে। মানে ডেট ফান্ডে ইনভেস্ট করলে আপনি ইনডাইরেক্টলি কোম্পানিদের টাকা ধার দিচ্ছেন, আর সেই সঙ্গে ওই লোনের সব রিস্কও নিচ্ছেন। ডেট ফান্ডে অনেক ধরনের রিস্ক শোনাতে পারে, কিন্তু আসলে সব রিস্ক ঘুরে ফেরে মাত্র 3টি জায়গা থেকে আসে: ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক। এই 3টা বুঝলেই ডেট ফান্ডের বিহেভিয়ার পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি 7% ইন্টারেস্টে বন্ড কিনলেন। 1 বছর পরে মার্কেটে নতুন বন্ড এলো 8% ইন্টারেস্টে। এখন কে আপনার 7% ইন্টারেস্টের বন্ড কিনবে? কেউ না, যদি না আপনি ডিসকাউন্টে বিক্রি করেন। অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়লে পুরনো বন্ডের দাম পড়ে, সঙ্গে ডেট ফান্ডের NAVও পড়ে। এখানে কোম্পানি ডিফল্ট করেনি, তবুও ইনভেস্টর লস দেখছে। এটাই ইন্টারেস্ট রেট রিস্ক। এই রিস্ক সবচেয়ে বেশি হয় লং ডিউরেশনের ফান্ডে এবং গিল্ড ফান্ডে। এবার আসি ক্রেডিট রিস্কে। ক্রেডিট রিস্ক মানে যাকে টাকা দেওয়া হচ্ছে সে সময় মতো ফেরত দিতে পারবে কিনা। যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয় তাহলে ক্রেডিট রেটিং ডাউনগ্রেড হয়, ফলস্বরূপ বন্ড প্রাইস পড়ে আর NAVও পড়ে। IL&FS এবং DHFL এগুলো ক্রেডিট ইভেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, হাই YTM মানে বেশি রিটার্ন না, বেশি রিস্কের কম্পেনসেশন। সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে কম গুরুত্ব দেওয়ার রিস্ক হলো লিকুইডিটি রিস্ক। ধরুন মার্কেটে প্যানিক সিচুয়েশন, যেমনটা COVID-19-এর সময় হয়েছিল। সব ইনভেস্টর একসাথে টাকা তুলতে চাইছে, কিন্তু বায়ার নেই। ফান্ড ম্যানেজার বন্ড বিক্রি করতে পারছে না। তখন কি হয়? ফোর্স সেলিং, জোর করে বিক্রি করা, ফলে NAV সাডেনলি পড়ে, রিডামশন ডিলে বা রেস্ট্রিকশন আসে। ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের কেস মূলত এই সমস্যাই ছিল, লিকুইড ক্রাইসিস। এখন একটা জিনিস পরিষ্কার, ডেট ফান্ডের রিটার্ন ফ্রি না। রিটার্ন আসে কারণ ফান্ড নিচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক। একটা লাইন মনে রাখুন, ডেট ফান্ডের রিটার্ন মানে রিস্কের কম্পেনসেশন। এখন প্রশ্ন হলো, সব ফান্ড কি একই রিস্ক নেয়? উত্তর না, ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট রিস্ক প্রোফাইল।
পরের ভিডিওতে দেখব কোন ক্যাটাগরি কোন রিস্ক নেয় এবং কোন গোলের জন্য কোনটি ব্যবহার করা উচিত। কারণ ডেট ফান্ডে আমরা প্রবলেম ফেস করি ফান্ড খারাপ হওয়ার জন্য না, ভুল ক্যাটাগরি বেছে নেওয়ার জন্য।